শুরু করতে চলেছি সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্ব। এই পর্বে তুলে ধরব হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে সেবক কালী মন্দিরে পুজো দেওয়া এবং তার সঙ্গে ঋষিখোলা অবধি যাত্রাপথ। তাহলে চলুন শুরু করা যাক সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্ব। আজকে আমরা ভ্রমণ করছি 15961 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে, যেটি হাওড়া থেকে প্রতিদিন সন্ধ্যে 6:35 ছেড়ে যায়। সন্ধ্যা 7:40 7 নম্বর প্ল্যাটফর্মে টিকিট ছাড়বে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3-7-5-5 बैंडल कटरा लोकल अपने निर्धारित समय 19:40 प्लेटफॉर्म क्रमांक 7 से जाएगी। May I have your attention please? Train number 37755 बैंडल कटरा लोकल will depart at its scheduled time at ব্যান্ডেলের পর আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। মর্নিং, আমরা এখন রয়েছি এনজিপিতে। তো কালকে সন্ধ্যেবেলা কামরূপে উঠেছিলাম 6:30। তো এখন ভোর 5:30 মতো বাজে। এখন জাস্ট এনজিপিতে নামলাম। এরপর আমাদের গন্তব্য কোথায়? ঋষিখোলা। তার মাঝখানে আমরা সেবকেশ্বরীতে বিষয়টা, কারণ আমরা ভোরবেলা পৌঁছলেও গাড়ি তো আসে না, সাধারণত গাড়ি এখানে 6টা থেকেই চলে। আর তো আমরা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি স্ট্যান্ড রয়েছে, সেই গাড়ি স্ট্যান্ডের দিকে যাব আমরা এখন। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটি থাকার জন্যে যতবারই আসি এই স্টেশনে, প্রতিবারই এর মধ্যে নতুনত্ব কিছু থাকে। অর্থাৎ রেলওয়ে প্রতি বছরই বা সবসময় এই স্টেশনটার উপরে এতটাই কাজ করে যে সবসময় স্টেশনটিকে নতুনের মতনই মনে হয়। আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার বসে। তো এখন রয়েছি এনজিপির যে গাড়ি স্ট্যান্ডগুলো, সেই গাড়ি স্ট্যান্ডে আমাদের বুক করা রয়েছে গাড়ি। তো আমরা সেখানেই যাচ্ছি। এরপর আমরা একদম যাব সেবক। তারপর সেবক হয়ে ওখানে কালী মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে অসংখ্য এইরকম গাড়ি রয়েছে, শেয়ারিং গাড়ি থেকে শুরু করে প্রাইভেট গাড়ি সমস্ত কিছু রয়েছে। তো আপনারা যদি আগে থেকে গাড়ি বুক না করে আসেন, এরকম শেয়ার গাড়ি করে আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছে যেতেই পারেন। এখান থেকে গ্যাংটক বা দার্জিলিং বা নেপাল, অনেক সময় ভুটান, এই সমস্ত জায়গাতেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গাড়ি। তো কেউ যদি বুক করে না আসেন আগে থেকে, চাপ নেওয়ার কিছু নেই, আপনারা অ্যাভেলেবেল গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যে পার্কিং রয়েছে সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের যে প্রথম গন্তব্য সেবকেশ্বরী কালী মন্দির, সেই সেবকেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। এরপর আমরা আজকের ডেস্টিনেশন ঋষিখোলা পৌঁছব। সকালটা রৌদ্রোজ্জ্বল থাকার কারণেই আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটুখানি এগোনোর সঙ্গে সঙ্গেই কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে স্বাগত জানালো। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ে গাড়ি চলবে আর গান হবে না তাই কি হয়? অবশ্যই গাড়িতে গানও চলছিল এবং কিছুটা আমরা এনজয় করলাম গাড়ির মধ্যে থেকেই নিজেদের মতো করে।
পঞ্চবকেশ্বরী মন্দির, আর সামনে অসংখ্য পুজোর ডালা রয়েছে। এনে নেই তো এখন করোনেশন ব্রিজের সামনে হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা। একটা বলা যেতে পারে যে এখানকার একটা সিগনেচার ল্যান্ডমার্ক এই করোনেশন ব্রিজ, আইকনিক করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজের নিচ দিয়ে তিস্তা নদী। করোনেশন ব্রিজের ওপর দিয়ে শিলিগুড়ি শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় সড়ক 17-র ওপরে অবস্থিত এই করোনেশন ব্রিজটি দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাকে যুক্ত করেছে এবং 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের স্মরণে এই করোনেশন ব্রিজটি তৈরি শুরু হয় রয়েছে। আর এই করোনেশন ব্রিজ জাস্ট আলাদা কিন্তু একটা ভিউ এনে দেয় এইখানে। বাঘ সেতু নামেও পরিচিত। মূলত 1937 সালে ব্রিটিশরা তৎকালীন সময় 4 লক্ষ টাকা খরচ করে এই ব্রিজ করেছে, কিন্তু এই করোনেশন ব্রিজ নিচে রয়েছে তিস্তা নদী। তো এই একটা সুন্দর এলাকা এবং বাঘ সেতু কারণ বলা হয় কারণ এর শুরুতে এবং শেষে দুটো জায়গায় দুটো বাঘের ছবি রয়েছে, এই জন্য এটি স্থানীয় নাম বাঘে। এইরকম ব্রিজের শুরুতেও এরকম একটা বাঘের ছবি মানে মূর্তি, আর ব্রিজের শেষেও এরকম একটা বাঘের মূর্তি থাকে, তাই কারণে এটাকে বাঘ সেতু বলা হয়ে থাকে। ব্রিজ দেখে আমরা এখন যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। তো এখন রাস্তায় আমরা এবারে যাচ্ছি ঋষিখোলা। দূরে ওই বাঁহাতি ব্রিজটায় যারা পশ্চিম সিকিম অর্থাৎ ওয়েস্ট সিকিমের দিকে যান তারা কিন্তু ওই ব্রিজটা ধরেই পশ্চিম সিকিম চলে যান। আর যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম তাই প্রচুর পরিমাণে কাজ হচ্ছে রাস্তায়, কারণ ল্যান্ডস্লাইড তো যে কোনো সময় হচ্ছে এবং সেইগুলো যাতে মোকাবিলা করা যায় তার জন্য কিন্তু প্রশাসন সদা তৎপর। আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রবেশ করলাম সিকিমে।
সিকিমকে রেলপথের দ্বারা যুক্ত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টের কাজই চলছে এরকম রাস্তায় বিভিন্ন জায়গায়, যদিও এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় টানেলের কাজ চলছে, বিভিন্ন জায়গায় এরকমভাবে ফ্লাইওভারের কাজ চলছে। এতক্ষণ আমরা তিস্তা নদীকে পাশে করে নিয়ে এগিয়ে চলেছিলাম, এখন আমরা পৌঁছলাম ঋষি নদীর কাছে, অর্থাৎ আমাদের রাস্তার বাম দিকে প্রবাহিত হচ্ছে ঋষি নদী। আমরা এসে পৌঁছলাম জাস্ট ঋষিকোলাতে। তো এক পাশটা ওপাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং, আর আমরা যে পাশটা রয়েছি সেটা হচ্ছে সিকিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার। এই যে নদীর জল হঠাৎ হঠাৎ বেড়ে যেতে পারে, তো নদীর গর্জনটা শুনতে পাচ্ছেন, জলের স্রোতের গর্জন কিন্তু যথেষ্ট। জলটা দেখানো যাক। জাস্ট ঋষিকোলায় এন্টার করলাম আমাদের আজকের হোমস্টে, এই যে রাম নদীর ধারে। তো এই আমাদের হোমস্টে, এন্ট্রি করব। তো আজকে মোটামুটি নাইট স্টে এখানেই হবে, এবং এখন ফ্রেশ হয়ে আর লাঞ্চ করে বিকেলবেলার দিকে আবার বেরোবো। এই পাশাপাশি যে এলাকাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো। অ্যাকচুয়ালি এগুলো তো আমরা জাস্ট এই রুমে ঢুকলাম। এই হচ্ছে রুম, 4 শেয়ারিং। তো জাস্ট একদম হোমস্টে কটেজ টাইপের রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে এখানটাতে। সব থেকে বড় কথা, যে জায়গায় আমাদের এই হোমস্টেটা আছে সামনে রিভার সাইড হোমস্টে, একদম রিভার পাশে আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে নদীর। হ্যাঁ, প্লাস এরকম একটা অফবিট জায়গাতেও আমাদের এখানে 7টা রুম আছে টোটাল। তো এরকম একটা ক্যাপাসিটি যুক্ত হোমস্টে, এটা জাস্ট ভাবা যায় না। এবং ডরমেটরিও রয়েছে এবং একটা। এখানে সমস্ত ফেসিলিটি আছে, গিজার থেকে আরম্ভ করে এখানে আমাদের চিকেন বারবিকিউ করার ব্যবস্থা আছে, ঠিক আছে। তার সাথে যদি আরো কারো কিছু রিকোয়ারমেন্ট থাকে, অনেকে চিকেন খায় না, তার জন্য পনিরের ব্যবস্থা আছে, ডিমের ব্যবস্থা, সবই ব্যবস্থা আছে। এবং রুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে যারা আসবেন তারা নদীতে, অনেকে রিভার সাইড খোঁজে নর্থ বেঙ্গলে অফবিটে। তো আমরা কিন্তু এই নর্থ বেঙ্গল আর সিকিমের যে বর্ডার, অর্থাৎ কালিম্পং এবং সিকিমের বর্ডারে কিন্তু আমাদের এই ঋষিকোলা। তো সেই ঋষিকোলাতে এসেও কিন্তু আপনারা রিভার সাইড স্টে পেতে পারেন, এবং সেটা নিজের বাজেটের মধ্যেই। অর্থাৎ যারা সিল্ক রুট করতে চাইছেন, সিল্ক রুট নর্মালি অনেকে পদমচেন, আরিতার, জুলু বা গ্যাংটক 4টা নাইট স্টে করে। তো আমরা সাজেস্ট করছি ঋষিকোলা, পদমচেন, আরিতার, জুলু এইখানে 4টা নাইট স্টে করুন। আপনি গ্যাংটকটাকে স্কিপ করে গ্যাংটকটা পরবর্তীকালে যখন আপনি নর্থ সিকিম করবেন তখন আপনি করুন, বা পেলিংরা বাংলা নামচির সঙ্গে যখন করবেন তখন করুন। কিন্তু জাস্ট ইস্ট সিল্ক রুট যেটা করবেন সেটা কিন্তু ঋষিকোলা দিয়ে শুরু করুন। তাহলে প্রথম দিনে একটা রিভার সাইড যদি আমরা হোমস্টে পান তাহলে কিন্তু আপনার মনটাও ভালো হবে, এবং এখানে যে অ্যাম্বিয়েন্স, যে ভাইবস, সেটা বাইরে এসে আমি দেখাতে বলবো উদয়ন বাবুকে। উদয়ন বাবু বাইরেটা শুধু দেখুন, এটা রাত্রেবেলা সেজে উঠলে আলো জ্বললে যে তার যে একটা ভিউ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এবং যারা পেট নিয়ে আসতে চাইছেন, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। এখানে কিন্তু নিজের বাড়ির পোষ্যকে নিয়ে আসতে পারেন, অনায়াসে, কোনো সমস্যা নেই। সেটা আগে থেকে জানাবেন, সেভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবং যারা ইস্ট সিকিম মানে এই সিল্ক রুটের সঙ্গে কিন্তু নাথুলাও ইনক্লুড করা যায়। তো একদম মানে পুরো সিল্ক রুট, যেটা অরিজিনাল সিল্ক রুট, সেটা কিন্তু কভার হয়ে যাবে। আর তার সঙ্গে ঋষিকোলার এই যে হোমস্টে, কালকে আবার আমরা অন্য এক জায়গায় থাকবো, সেখানের হোমস্টে, প্রতিটা হোমস্টে কিন্তু আলাদা একটা ভাইব। অ্যাকচুয়ালি পূর্ব সিকিমের কিন্তু প্রথম গ্রাম। ওই দিকে রয়েছে কালিম্পং জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা, আর আমি যেদিকে রয়েছি সেইখানটা হচ্ছে ঋষিকোলা সিকিমের, আর মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে ঋষি নদী। আর আমাদের হোমস্টে একেবারে কাছে, একদম ওই যে হোমস্টে, সব মিলিয়ে কিন্তু আলাদা। এই যে হোমস্টের জাস্ট সিঁড়ি শেষ আর ঋষি নদীর সামনে। আর ভিউটা যদি বলি, ভিউটা জাস্ট অসাম। একদম সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে মেঘ ভেসে যাওয়া, আলাদাই ভিউ। এটা না এলে
মানে বোঝানো যাবে না যে এর অনুভূতিটা। তো সব মিলিয়ে আমাদের এই সিল্ক রুটের প্রথম দিন ঋষিখোলায় অনবদ্য একটা দিন আমরা কাটাচ্ছি। অ্যাকচুয়ালি অফবিট এলাকা, এখানে লোকাল যে এই এরিয়াগুলো এক্সপ্লোর করা, একটু ঘোরা, এটা কিন্তু মানে মনটাকে একদম সতেজ করে দেবে। তো এখন আমি রয়েছি আমাদের হোমস্টের ঠিক পেছনে, ওই দূরে আমাদের হোমস্টে। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই পাশ দিয়ে রাস্তাটা এগিয়ে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা কিন্তু মাঝখানে রয়েছে, সামনের দিক দিয়েও ঋষি নদী রয়েছে, আর পাশ দিয়ে এই যে নদী প্রবাহিত হচ্ছে, নদীর আওয়াজ। আর পেছন দিক থেকেও কিন্তু আমরা ঋষি নদীটাকে দেখতে পাবো। আর এই রকম সামনে ঋষি নদী রয়েছে, আর একজন সামনে রয়েছে, এরা দুজন হচ্ছে হোমস্টের মানে মেম্বার। এরা আমাদের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, তো সঙ্গে কোনো ব্যাপার নয়। আয় এবার আয়। তো এরা মোটামুটি চলে তো এই আসছে, কোনো ব্যাপার নেই। আরেকজন রয়েছে ও। আর এই হচ্ছে নদীর সামনের দিকটায় অতটা ফ্লো ছিল না জলের, কিন্তু এই পাশটায় প্রচুর ফ্লো, জলের ফ্লো মানে প্রচুর ফ্লো, তো স্রোতটাও অনেক বেশি। আসলে এই সমস্ত নদীগুলো তো খরস্রোতা হয়, তো খরস্রোতা নদীগুলো কোনো কোনো জায়গায় তার প্রবাহ পথে অনেক গতি নিয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় অ্যাকচুয়ালি ওই জায়গাটা পাথর দিয়ে বাঁধ দিয়ে দেওয়া হয়েছিল বলে ওইখানটা অতটা গতিবেগ ছিল না, কিন্তু এখানটায় একদম প্রচুর প্রচুর স্পিড, প্রচুর স্পিড রয়েছে। আমাদের আজকে ঋষিখোলার যে হোমস্টে, সেই হোমস্টেতে তো সন্ধেবেলা যে ঋষিখোলার হোমস্টে তা নতুনভাবে সেজে উঠেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। একদম আলো নতুন করে লাগছে, নতুনভাবে এই হোমস্টেটাকে লাগছে নবরূপে। এটা আমাদের হোমস্টের ডাইনিং প্লেস, অর্থাৎ এখানে খাবার দাবার হয়, আর ওইখানটায় রান্নাবান্না হয়ে থাকে। তো একদম সন্ধেবেলা আলো ঝলমলে একটা পরিবেশ বা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে সত্যজিৎ রায় বিভিন্ন ধরনের যে অতীত জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা কিন্তু করা হয়েছে এইখানটায়। আর এইরকমভাবে ডেকোরেট করা হয়েছে, জাস্ট দেখুন। এবং এই হোমস্টের অনেকগুলো প্রপার্টি রয়েছে, সেগুলোর লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। প্রতিটা প্রপার্টি কিন্তু এরকমভাবেই সুন্দর ডেকোরেট রয়েছে। চাইলে আপনারা যদি এই জায়গাগুলোতে যান তাহলে আপনারা বুক করতে পারেন। আমাদের যে হোমস্টে, এটা সন্ধ্যাবেলা কেমন লাগছে, জাস্ট আলোগুলো দিয়ে দিতে, মানে আলোগুলো জ্বলে উঠতে একটা মায়াবী পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আর পাশেই বইছে ঋষি নদীর গর্জন। সব মিলিয়ে কিন্তু একটা আলাদা কিন্তু আমেজ এই আমাদের হোমস্টেতে এসছে। দেখুন মায়াবী পরিবেশ কিন্তু একটা তৈরি হয়েছে। এই মায়াবী পরিবেশটা কিন্তু আজকের এই ঋষিখোলার হোমস্টেতে একটা আলাদাই লুক এনে দিয়েছে। এরকম মাঝে মাঝে কটেজ টাইপের রুমগুলো রয়েছে, এখানে চিকেন বারবিকিউ হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বসে একটু সময় কাটাতে পারেন। এখানে একটা সেলফি জোন রয়েছে, আর
ওপরে রয়েছে একটা, মানে এখানেও টাইম স্পেন্ড করার একটা সুন্দর জায়গা কিন্তু রয়েছে, নিয়ে যাব। পাশে বিসি নদীর আওয়াজ, উফ, মারাত্মক, আর কিছু বলে বোঝানো যাবে না। এই আস্তে আস্তে উঠছি, বলে বোঝানো যাবে না, যে আলাদা অনুভূতি। তো এইরকম একটা অ্যাম্বিয়েন্স হয়েছে, এরকমভাবে বসার জায়গা রয়েছে, একটু টাইম স্পেন্ড করা যেতে পারে। পরের পর্বে